আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আহ আজকের ক্লাসটা ওয়েব অ্যাপে হবে না। তোমাদের ক্লাসটা আজকে জাস্ট ফেসবুকে হবে। পরে ওয়েব অ্যাপে আপলোড করে দেওয়া হবে। আমাকে ঠিক আছে? ওকে। হ্যাঁ, আজকে আমাদের রেগুলার হ্যাঁ, এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কালকে সেরকম না, ওই সারাদিন রোজা রাখার পর ওই যে ক্লাস নেওয়ার পরে অনেক মাথা ব্যথা করতেছিল গতকালকে। এই জন্য প্রচন্ড মাথা ব্যথা করতেছিল, জন্য কালকে রেস্ট দিচ্ছি। ওকে, তো শোনো, তোমাদেরকে আগে আমি কথাটা জানাই দিই যে আজকে তো আমাদের রেগুলার ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে সাইকেল ওয়ানের। তা আমি তোমাদের সাইকেল ওয়ানে আর কি কি প্রোভাইড করব সেটা সেটা আমি একটু জানাই দিতে চাই। সাইকেল ওয়ানে আর কি কি জিনিস আমি আসলে তোমাদেরকে প্রোভাইড করব। এক সেকেন্ড, কালো হয়ে গেল কেন? ওকে, নো, ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করা যায় না? আচ্ছা, থাক, লাগবে না। ঠিক আছে। আচ্ছা, দেখো, আর কি কি জিনিস আমরা আসলে এরপরে আর কি কি জিনিস আমরা পড়ব, এই জিনিসটা আগে আমি তোমাদেরকে জানাই দিই। আহ আহ, গুতাগুতি করতেছে সবাই, ওইভাবে গুতাগুতি করতেছে মেবি। হ্যাঁ, ওকে। তো তোমাদের আমি যেই জিনিসগুলো প্রোভাইড করছি এখন পর্যন্ত, আমি একটু বলি। সাইকেল ওয়ানের আমি যদি একটু সামারিটা নিই আজকে, সাইকেল ওয়ানের C1 লিখে দিই। সাইকেল ওয়ানের চ্যাপ্টার 4 এর উপরে আমাদের লাইভ ক্লাস হয়েছে 23টা। লাইভ ক্লাসটা আমরা রেগুলার ক্লাস হিসাবে লিখি। রেগুলার ক্লাস এখন পর্যন্ত আমি 23টা নিয়েছি, ঠিক আছে, মানে মোট 23টা নিয়েছি। এগুলো নেওয়া হচ্ছে শেষ, এগুলোর উইকলি এক্সামগুলো নিয়ে নেওয়া হচ্ছে, কোনো সমস্যা নাই। এইবার তার সাথে আমি একটা তোমাদের জন্য কম্প্যাক্ট রিভিউ ক্লাস নিব, কম্প্যাক্ট রিভিশন ক্লাস। এই কম্প্যাক্ট রিভিশন ক্লাসটা মানে এই যে সামনের যে উইকটা, মানে এই উইকটা যে চলতেছে, এই উইকেই নিব তোমাদের। কবে নিব আমি জানাই দিব, ঠিক আছে? কবে নিব আমি জানাই দিব। এটা এই উইকে নিব একটা কম্প্যাক্ট রিভিশন ক্লাস। মানে কি, পুরা এই রিভিশন ক্লাসটা তোমার কোন সময় কাজে লাগবে? তুমি এইচএসসি পরীক্ষা মানে তুমি দিতে চাও, বা তোমার কোনো একটা জায়গায় পরীক্ষা আছে, তো 2 দিনেই মনে করো তোমাকে পুরো প্রিপারেশনটা নিতে হবে। তুমি এই কম্প্যাক্ট ক্লাসটা, পুরো ক্লাস তো করবাই, এটা তো করছো, রিভিশন দেওয়ার ক্ষেত্রে এইটা তোমার ক্লাসটা কাজে লাগবে। মানে পুরা ইয়েগুলাই এখানে তোমার সৃজনশীল এমসিকিউ সব থাকবে এখানে, সৃজনশীল প্লাস এমসিকিউ সবগুলো যাতে কাভার হয় এরকম একটা ক্লাস নেওয়া হবে। বুঝতে পারছো? এই জিনিসটা কম্প্যাক্ট রিভিশন ক্লাস এটা হবে। তো এইটা তোমার ওই সময় কাজে লাগবে, মানে 23টা ক্লাস তো নিয়ে নিছো, করে ফেলছো, তো পরবর্তীতে যাতে তুমি ঝামেলায় না পড়ো, ঠিক আছে? পরবর্তীতে যাতে তুমি কখনোই ঝামেলায় না পড়ো, কম্প্যাক্ট ক্লাস।
এরপরে এইখানকার আমি পরবর্তীতে যেটা নিব সেটা হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস। অ্যাডমিশন স্ট্যান্ডার্ড অবশ্যই অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস, আরেকটা হচ্ছে এমসিকিউ বেসড। এমসিকিউ বেসডটা হবে ভার্সিটি, মানে এটা ভার্সিটি প্লাস মেডিকেল দুটোই কভার করবে, ভার্সিটি প্লাস মেডিকেল। একটা হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস লিখে দেই, এটা ক্লাস হবে হচ্ছে দুইটা দিলেই বুঝতে পারবা। দুইটার মধ্যে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, আরেকটা হচ্ছে এমসিকিউ এর জন্য। এমসিকিউ বলতে হচ্ছে যেটা তোমার ভার্সিটি প্লাস মেডিকেল এটা কভার করবে। এই চ্যাপ্টার 4টা কতটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি বলি। চ্যাপ্টার 4 তোমাদের শর্ট সিলেবাস এখন আর নাই। তখন যখন শর্ট সিলেবাস ছিল না 2019-20 লাস্ট, তখন সৃজনশীলের 1 থেকে 5 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত এইটার মধ্যে সবচেয়ে বেশি সৃজনশীল এখান থেকে আসতো, মাঝে মাঝে 4টা পর্যন্ত সৃজনশীল এখান থেকে আসছে। তাই চ্যাপ্টার 4 অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যখন মানে তোমার শর্ট সিলেবাস শুরু হলো তখন চ্যাপ্টার 3 থেকে বেশি আসা শুরু করলো, চ্যাপ্টার 3 থেকে বেশি আসা শুরু করলো, চ্যাপ্টার 3 থেকে। কারণ চ্যাপ্টার 4 এর অনেক কিছুই শর্ট সিলেবাসে ছিল না, মানে আমি এইচএসসির কথা বলছি। কিন্তু তোমাদের যেহেতু আবার ফুল সিলেবাস, চ্যাপ্টার 4 থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে, বুঝতে পারছো? প্র্যাকটিস শিটের প্র্যাকটিস শিটের সলিউশন পরশুদিন বা তারপরের দিন পাবা। আমার সাথে সলিউশন আছে, অনেকে তোমরা সলভ করে ফেলো, নিজেরা চেষ্টা করো, সলিউশন আমি দিয়ে দিব, ঠিক আছে? ওকে ওকে, এখন হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এর কথা যদি বলি, চ্যাপ্টার 1 এ আমি তোমাদের যেই কাজটা করতেছি সেটা হচ্ছে রেগুলার যে ক্লাস আছে, রেগুলার ক্লাস আজকে মিলায়ে রেগুলার ক্লাস হয়ে যাবে 5টা। এইখান থেকে তোমাদেরকে আমি মূলত শীট প্রোভাইড করব, শীট প্রোভাইড করব যেটা এমসিকিউ ব্যাংক টাইপের হবে। একটা হবে এমসিকিউ ব্যাংক, এই এমসিকিউ গুলা তোমাদের প্র্যাকটিস করা লাগবে। আমি আজকে তোমাদেরকে বিগত সালে বোর্ডে আসা, বিগত সালে অ্যাডমিশনে আসা এমসিকিউ গুলা সলভ করাবো, তারপর সাথে ক্রিয়েটিভ দেখাবো, কি কি ক্রিয়েটিভ আসছে তোমরা এটা ধারণা পাবা। এমসিকিউ ব্যাংকের মধ্যে মানে তোমার একাডেমিক প্লাস অ্যাডমিশন দুইটাই থাকবে, একেবারে এর বাইরে আর তোমাকে এমসিকিউ পড়তে হবে না। এটা এমসিকিউ ব্যাংক দিব, আমি তোমাকে একটা শীট দিব, বুঝতে পারছো? আমি তো পড়াইছি যা পলভঙ্গি, তারপরে যেগুলো পড়ানোর, যেগুলো কিভাবে করে পিএইচ নির্ণয়, ঘনমাত্রা নির্ণয়, সেটা তো পড়াইছি, সেই জিনিস তো পড়াইছি, যেগুলো বুঝানোর সেটা বুঝাইছি, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কিভাবে পড়তে হয় গতদিনও স্লাইডেও পড়াইছি। কিন্তু তার সাথে এমসিকিউ শীটটা যদি পেয়ে যাও, এর মধ্যে থেকে তোমার সবকিছু হয়ে যাবে, বুঝছো? আর এর মধ্যে তোমার ক্রিয়েটিভ বা সিকিউ যেগুলো পড়া দরকার, এটারও আমি তোমাদেরকে শীট দিয়ে দিব। এক্সট্রা অ্যাডমিশনের জন্য কি পড়তে হবে সেটা তুমি তো ইয়াতে পেয়ে যাবা, অ্যাডমিশনের জন্য প্র্যাকটিস শিটের মধ্যেও পেয়ে যাবা, প্র্যাকটিস শিটের মধ্যে এটা পেয়ে যাবা। তো আলটিমেটলি এই হচ্ছে আমাদের টার্গেট। এইখানে আর আমাদেরকে রিভিউ ক্লাসের প্রয়োজন নাই, এইটা রিভিউ ক্লাসের প্রয়োজন। এইখানে রিভিউ ক্লাসের প্রয়োজন নাই কেন? কারণ এইখানকার গুলো থিওরিটিক্যাল পড়া, এগুলো তোমাদেরকেই পড়তে হবে। এখানে তোমাদেরকে যেটা পড়ানোর কথা সেটা হচ্ছে পলভঙ্গি, তারপরে ওই যে ঘনমাত্রা নির্ণয়, এগুলো আমি ভালো করে পড়াইছি, ওটা তুমি দেখে নিলেই পারবা। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে জানাবা, আমি তোমাদেরকে সলভ করে দিব। কথা কি বুঝছো? ওকে, ঠিক আছে। নিজেকে আজকে প্রথমবারের মতো ভাসলো স্টুডেন্ট মনে হচ্ছে। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা স্টার্ট করি। তোমাদেরকে প্রথমেই ক্লাসের মধ্যে বলে রাখি, আজকে হচ্ছে 5 নাম্বার ক্লাস, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের। আজকে মূলত আমরা এমসিকিউ সলভ করব। তোমাদেরকে গতদিন এই জিনিসগুলো বলেছিলাম যে কোনটার বিপরীতে কি বিকল্প উপাদান ব্যবহার করা হয়, এটা আরেকবার এই শীটের মধ্যে আসছে। আর এইখানে আর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে যে বিভিন্ন পদার্থের উপরে স্বাস্থ্যের প্রতি প্রতিক্রিয়া এবং পরিবেশের উপর প্রতিক্রিয়া, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
হাইড্রোক্লোরিক অ্যাসিডটা স্বাস্থ্যের জন্য কি কি ক্ষতিকর, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলছে, এটা মারাত্মক বিষাক্ত, এইটা ত্বকের ক্ষয়কারী, মুখ, গলা এবং শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি করে। ঠিক আছে, HCl গ্যাস বেশি গ্রহণ করলে মৃত্যু পর্যন্ত হইতে পারে। এটা আবার পরিবেশের কি করে, পরিবেশের যেহেতু এটা একটা অ্যাসিড, এটা পিএইচটা হ্রাস করবে, পিএইচ এর মান খুবই দ্রুত হ্রাস করে, তাহলে তোমার ইকোসিস্টেমের মারাত্মক ক্ষতি করে। এইভাবে করে তুমি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, তারপরে NaOH, এগুলো এই যে যেমন দেখো এখানে এই কথাগুলো, এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমি একত্রিত করে দিছি। এইটা তোমাদের বইয়ের মধ্যেও আছে, তোমরা এগুলো একটু পড়ে নিবা, এগুলো এমসিকিউ এর জন্য। কালকে থেকে সাইকেল 2 এর ক্লাস শুরু হবে কিনা? হ্যাঁ, কালকে থেকে সাইকেল 2 এর ক্লাস শুরু হবে, রাইট। আগামী কালকে থেকে সাইকেল 2 এর ক্লাস শুরু হবে। একটু বলে রাখি, সাইকেল 2 এর ক্লাসটা আমি তোমাদের সুবিধার জন্য, তোমরা অনেকেই বলছো যে তোমাদের অপূর্ব ভাইয়ের ক্লাস থাকে, অনেক ক্লাস থাকে, আমরা আগের সিস্টেমে প্রথমেই শনি, সোম, বুধ রাত 10:30টায় এবং শুক্রবার সকাল 10:30টায় এইভাবে করে ক্লাসটা নিব। কি বলো, এটা ভালো হবে না? আগের সিস্টেমে, ওই রমজানের আগের সিস্টেমে ক্লাসটা নিব। তো পরবর্তীতে যদি এক্সট্রা ক্লাস লাগে তাহলে এক্সট্রা ক্লাস দিয়ে নিব, ঠিক আছে? তো এই জায়গায় তোমরা হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো এই জায়গায় যেগুলো পদার্থ দিছি এগুলো একটু তোমরা পড়ে নিও, এগুলো আমি লিস্ট করে দিছি তোমাদেরকে। আজকে মূলত আমি পড়াবো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং ক্রিয়েটিভ, ঠিক আছে? বহু নির্বাচনী প্রশ্ন এবং হচ্ছে ক্রিয়েটিভ, এটা ওকে, ঠিক আছে। আসো আমরা তাহলে শুরু করি। তোমরা এক এক করে অ্যান্সার দাও, সবাই এক এক করে অ্যান্সার দাও, ধুমধাম করে অ্যান্সার দাও। এগুলার অ্যান্সার সবাইকে পারতে হবে। বলো তো 4 ডিজিট ব্যালেন্স পরিমাপ বলতে কি বোঝায়? 4 ডিজিট ব্যালেন্স মানে কি? দশমিকের পরে কয় ডিজিট থাকবে? যদি তোমাকে 2 ডিজিট ব্যালেন্স বলতো, দশমিকের পরে কয় ডিজিট থাকতো? 2 ডিজিট। 4 ডিজিট ব্যালেন্স বললে দশমিকের পরে কয় ডিজিট থাকবে? 4 ডিজিট। দেখো দশমিকের পরে 4 ডিজিট, এখানে তো 3 ডিজিট, এখানে 2 ডিজিট, এই যে 1 2 3 4, তার মানে কত? গ নাম্বারটা অ্যান্সার। 4 ডিজিট ব্যালেন্সে উঠবে হচ্ছে দশমিকের পরে 4 ডিজিট। যদি 2 ডিজিট ব্যালেন্স বলতো তাহলে এইটা, এই যে এটা হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স। সাধারণত এই দুই টাইপের ডিজিটাল ব্যালেন্স আছে, হয় 2 ডিজিট নাহলে 4 ডিজিট। এটা দেখায়, এটাও 2 ডিজিট, এটাও 2 ডিজিট, আর এটা তোমার হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। দশমিকের পরে তোমার হচ্ছে কি 4টা ডিজিট আছে, ওকে। কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? বলো। এগুলো কই থেকে নিছি? হাজারি স্যারের বোর্ড বইয়ের অনুশীলনী থেকে। হাজারি স্যারের বোর্ড বইয়ের অনুশীলনী সব এমসিকিউ আমি তুলে দিছি, বুঝছো? এছাড়াও এমসিকিউ যদি মনে হয় যেগুলো বিভিন্ন, আমি কিন্তু শুধু বোর্ডের প্রশ্ন, বোর্ড বইয়ের প্রশ্ন সেটাই রাখি নাই, এখানে ভর্তি পরীক্ষার প্রশ্নও রাখছি, দেখতে পাবা। কি বলছিলাম তোমাদেরকে মনে আছে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে সি থাকে, সি থাকবে। প্রাইমারিতে কি থাকবে? সি থাকবে। শুধুমাত্র ডিফারেন্স কোথায়? HCl এ সি থাকার পরেও এটা কিন্তু প্রাইমারি না, এটা সেকেন্ডারি। আর বাকি কোনো জায়গায় সি দেখলে সেইটা হচ্ছে কি প্রাইমারি, তার মানে এটা কিন্তু ঘ নাম্বার। শুধুমাত্র ব্যতিক্রম বলছি সি, ব্যতিক্রম বলছিলাম আমি কি? ব্যতিক্রমই বলছিলাম আমি একটা, এবং সেটাই কিন্তু দিছে, সেটা হচ্ছে HCl এর মধ্যে সি থাকার পরেও এটা কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, বুঝছো? এটা কিন্তু ব্যতিক্রম আমি বলছিলাম। হ্যাঁ, অনাদ্র মানে এখানে অনাদ্র কথাটা লেখা থাকলে সেটাই অনাদ্র সোডিয়াম কার্বনেট, ওখানে তো কোনো পানি যুক্ত করা নাই। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? বলো 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 বলো। দেখো কতবার আসছে, ঢাকা বোর্ডে আসছে, 2টা জিনিস দিছি, আরো আসছে অনেকবার। এটা কি হবে? ম্যাথের মেগা এক্সাম দিয়ে আসলাম, আচ্ছা। এটা বলো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে কি থাকবে? সি থাকবে। কই সি? এটাতে সি নাই, এটা তো সি নাই, এটা তো সি নাই, এই যে সি একটা দেখা যায়। হ্যাঁ, কি মজার না? কি মজার, সি দেখা গেছে। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? সি আছে, সি থাকলে প্রাইমারি হবে। এটা সি আছে তার মানে হবে না, সি আছে হবে না, সি আছে হবে না,
এই যে সি নাই, সি সি না থাকলে তোমার কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝছো? ভাল লাগতেছে? বলো, এমসিকিউ সলভ করে ভাল লাগতেছে? সি থাকা না থাকা দিয়ে এমসিকিউ সলভ করা যাচ্ছে। আচ্ছা, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? ব্যতিক্রম কিন্তু HCl, HCl এ সি থাকার পরেও সেকেন্ডারি। এটা কিন্তু HCl এ সি থাকার পরেও সেকেন্ডারি, এটা সেকেন্ডারি। এখানে সি নাই, এটাতেও সি নাই, এটাতে সি আছে। তার মানে এটা হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বুঝছো? প্রাইমারি দ্রবণ তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়? তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তুমি ব্যবহার করবা, কি ব্যবহার করবা বলো? এইটা, এই সি আবার বলিও না, এটা তো মানে এই সি দেখে আবার বলে দিও না যে এই সি তো হবে। তোমাদের মোটামুটি মনে রাখার জন্য সিটা বলছি। সি কি কোনো ক্রাইটেরিয়া? ক্রোমিয়ামের সি কি কোনো ক্রাইটেরিয়া? ওটা মনে রাখার সিস্টেম। হ্যাঁ, মানে জিনিসগুলোকে মনে রাখার সিস্টেম, ঠিক আছে? মনে রাখার সিস্টেম। তোমাদেরকে তো বলেই দিছি প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা। আচ্ছা, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। কার্বন, কার্বন সি নাই, বাকি সবগুলোতে সি আছে। আচ্ছা, তোমাদের মনে আছে বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখায় জারণ মণ্ডলে, জারণ মণ্ডল মানে উপরেরটা যেটাতে বেশি তাপমাত্রা থাকে, সেখানে কত তাপমাত্রা উৎপন্ন হয়? সেটা কি 1570? মনে আছে না? গতদিন পড়াইছি। 1500-র উপরে কোনটা? যেটা উপরেরটা, যেটা জারণেরটা। আর নিচে যে বিজারণ মণ্ডল যেখানে কার্বন মনোক্সাইড থাকে সেখানে 300-র বেশি, আর এটা 1500-র বেশি। মনে আছে না? হ্যাঁ, এর আগের ক্লাসে পড়িয়েছিলাম। তাপ দেওয়ার জন্য তারজালি ব্যবহার করা হয় কনিক্যাল ফ্লাক্সে। একটু ওই যে তাপ কিভাবে করে দিতে হয় ওটা পড়তে বলছিলাম, যারা পড়ছো তাদের পারার কথা, সেখানে দেওয়া আছে, যারা স্লাইডটা পড়ছো। কনিক্যাল ফ্লাক্সে তারজালি ব্যবহার করা হয়, মনে রাখো, এখন সমস্যা নাই, এগুলো রিডিং করতে হবে। এই জিনিসগুলা, এই হ্যাজার্ড সিম্বল যতগুলো আছে আমি একত্রিত করে দিচ্ছি। হ্যাজার্ড সিম্বল বিভিন্ন জায়গায়, এইটা এইটা আছে, এইটা আছে। এই হ্যাজার্ড সিম্বলগুলো অবশ্যই সবগুলার যে চার্টটা দিছি, চার্টটা দেখে মুখস্থ করে ফেলবা। হ্যাজার্ড সিম্বলটা, হ্যাজার্ড সিম্বল ঝাড়া মুখস্থ, হ্যাজার্ড সিম্বলটা ঝাড়া মুখস্থ। হ্যাজার্ড সিম্বল কোনটা কি বহন করে? আচ্ছা, এই যে হ্যাজার্ড সিম্বলে কোনটা কি বহন করে এই জিনিসটা যে আছে, যেমন এইটা কোনটা দাহ্য, কোনটা কি, যেমন এক্সআই দিয়ে উত্তেজক কতদিন বলছিলাম, এগুলো তোমরা অবশ্যই, এটা কিন্তু আমি বলছিলাম, কিন্তু এটা তোমাকে মুখস্থ করাই লাগবে, মুখস্থ করাই লাগবে। তাই এটা আমি একেবারে তোমাদের জন্য বলে দিলাম। নাকি সেখানে কমেন্ট দেখা যায় না কেন? থামো একটু, এক সেকেন্ড। তোমরা কি সব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা, তোমরা বলো এগুলোরও কি অ্যান্সার গুলা বলে দিব? কমেন্ট কমেন্ট করো, বলো। এক সেকেন্ড, এখানে কমেন্ট আসতেছে না কেন? ওকে, ঠিক আছে। একটু বলো দেখি, একটু আমাকে বলো, এগুলো কি পারবা? বিডিএস কোম্পানি কেনা ডাই ডাই ইথাইল ইথারের বোতলে তুমি কোন ধরনের হ্যাজার্ড সিম্বলটি দেখতে পাবে? তো এগুলো তোমাকে এই যে মুখস্থ করে ফেলতে হবে। এই সিম্বল তুমি দেখতে পাবা। এইটা কিসের কিসের সিম্বল? এটা তো জারকের সিম্বল। এই যে হ্যাজার্ড সিম্বলটা, এটা কিন্তু ক্লাস 9-10 ছিল। আবার এটা যদি পুরাটা এরকম করে দেওয়া থাকে, এটা কি দাহ্য, যেটা যেটা দাহ্য এর সিম্বল হবে। এটা একটু দেখে নিও এই জিনিসগুলা। আমি কেন এগুলো HW দিলাম, কারণ এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এইবার বলো MSDS মানে কি? ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট। MSDS এটাও কতদিন পড়িয়েছি, তাই না?
তো গতদিন যেগুলো পড়িয়েছিলাম, রিডিং পড়িয়েছিলাম, সেখান থেকে সে এমসিকিউ গুলো আসতেছে না, এখান থেকেই এমসিকিউ গুলো আসতেছে। আর্দ্র কেলাসিত পদার্থকে শুষ্ককরণে, শুষ্ক করার জন্য শুষ্ক কারক ব্যবহার করা হয়। শুষ্ক কারক গুলাকে বলা হয় ডেসিকেটর। শুষ্ক, হ্যাঁ, শুষ্ককরণে ব্যবহৃত যে গ্লাসটা ব্যবহার করা হয় সেটাকে কি বলা হয়? ডেসিকেটর। ডেসিকেটর বলা হয়। এবং তোমাদেরকে একটা মনে রাখতে হবে, খুবই ভালো শুষ্ক কারক হচ্ছে P2O5, ক্যালসিয়াম অক্সাইড, এগুলো হচ্ছে ভালো শুষ্ক কারক। P2O5 এগুলো হচ্ছে পানি শুষে নেয়, কোনো একটা জায়গার আর্দ্র জায়গা থেকে পানিটা শুষে নেয়, এগুলো হচ্ছে ভালো শুষ্ক কারক হিসেবে ব্যবহার করা হয়। ক্যালসিয়াম অক্সাইড, তারপরে ফসফরাস পেন্টাঅক্সাইড। বুঝছো? ক্লিয়ার? ওকে, তো তারপরে কি, এলপিজি আর সিএনজি সিলিন্ডারে কোন সতর্কতা চিহ্ন ব্যবহার করা হয়? এটা দাহ্য, এই যে দাহ্য সিলিন্ডার একটু আগে দেখাইলাম, দাহ্য যেটা সেটা ক নাম্বারটা। আচ্ছা, এর পরের জিনিসটা আমি তোমাদেরকে পড়াইছিলাম না, এই জিনিসটা পড়াইছিলাম, মনে আছে? ওই যে মাইক্রো, মাইক্রো, সেমি মাইক্রো আর ম্যাক্রো। নরমালি তোমাদেরকে আমি বলছিলাম ম্যাক্রো এইভাবেও লেখা হয়। আচ্ছা, এইভাবে লিখি, ম্যাক্রো মানে নরমালি একটা জিনিস, একটা রেঞ্জ বলছিলাম, নর্মাল রেঞ্জ হচ্ছে এটার 5 গ্রাম থেকে 20 গ্রাম, ঠিক আছে? এইটার 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, এটা হচ্ছে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম, এটা হচ্ছে 500 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম মানে 0.5 গ্রাম থেকে 2.5 গ্রাম পর্যন্ত সাধারণত এগুলো ইউজ করা হয়। তোমাকে বলছে সেমি মাইক্রো, সেমি মাইক্রো কোনটা? সেমি মাইক্রো হবে কত? 60 মিলিগ্রাম। ওই যে দেখো, 50 পরে 60, 50 উপরে 60 মিলিগ্রাম, এটাই হবে সেমি মাইক্রো। বুঝছো কি বুঝো নাই? এটাই হবে সেমি মাইক্রো, মানে অনেক ছোটটা হচ্ছে মাইক্রো, তার চেয়ে একটু বড়টা হচ্ছে কি সেমি মাইক্রো, আর ম্যাক্রো হচ্ছে বড়গুলা। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখানে বলছে মাইক্রো, মাইক্রো বলছে, মাইক্রো, মাইক্রো মানে সবচেয়ে ছোটটা। 0.5, দেখো 0.5 কেজি, 0.5 কেজি কি কখনো হবে? কোনো হওয়ার চান্স নাই। 1 গ্রাম, গ্রাম কি হবে? এটা মিলিগ্রাম রেঞ্জে। মাইক্রো বলছে, কিন্তু মাইক্রো কি 5 মিলিগ্রাম থেকে সাধারণত 20 মিলিগ্রাম, তবে রেঞ্জের হেরফের আছে। তার মানে এখানে কিন্তু এই যে দেখো, এটা বলছে কি 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম হচ্ছে মাইক্রো, 5 থেকে 20 মিলিগ্রাম এটা হচ্ছে তোমার মাইক্রো, মাইক্রো স্যাম্পলের পরিমাণ। বুঝছো? এখান থেকে এই এমসিকিউ গুলাই আসবে। গতদিন বলছিলাম না, বেনজিনের পরিবর্তে টলুইন ব্যবহার করা হয়, ইভেন জাইলেনের পরিবর্তেও টলুইন ব্যবহার করা হয়। কোনটা পরিবেশের জন্য কম ক্ষতিকর? বলো, কোনটা পরিবেশের জন্য কম ক্ষতিকর? মানে তোমরা যখন বিষাক্ত বেনজিন আছে, বেনজিনের বদলে কি ইউজ করবা? এটা হ্যাং গেছে নাকি? আচ্ছা, ভালো। এটা হচ্ছে বেনজিনের পরিবর্তে টলুইন ব্যবহার করা হয়, টলুইন। বুঝছো? ক্লিয়ার? থামো একটু, এর কি হলো? মাথা খারাপ হয়ে গেল কেন? এরও পছন্দ হচ্ছে না এমসিকিউ পড়াচ্ছি, সারা জীবন আপনি পড়াইলেন ম্যাথ, আজকে এমসিকিউ কেন চলে আসলো? পছন্দ করতে পারতেছে না। কিন্তু আমি বলি, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, তোমাদের মধ্যে অনেকেই আছো না যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়
ম্যাথের মতোই ইম্পর্টেন্ট কিছু থিওরিটিক্যাল পার্ট আছে, এমসিকিউ পার্ট না, থিওরিটিক্যাল পার্ট আছে। একটা জিনিস মনে রাখবা, তুমি যদি টপার হইতে চাও তোমাকে অবশ্যই কিছু কিছু থিওরিটিক্যাল পার্ট ভালো পারতে হবে। কোন থিওরিটিক্যাল পার্ট ভালো পারতে হবে সেইটাও আমি তোমাকে জানাই দিব। এইটার জন্যই স্পেশাল ইঞ্জিনিয়ারিং ক্লাসেই তুমি ওটার নির্দেশনা পাবা কোনটা তোমাকে আসলে ভালো করতে হবে। তোমার আমি চাই এই কোর্সটা করার পরে তোমার কাছে এমন একটা ফিলিংস আসুক, আর কোথাও যদি কোনো কিছু না করো, অ্যাডমিশনের জন্য যদি আমার কাছেও আবার না পড়ো যে না আমি অ্যাডমিশনে আর ভর্তি হবো না কোনো জায়গাতে, তুমি তারপরও যাতে তোমার কেমিস্ট্রি কাভার হয়ে যায়, আমি এই সার্ভিসই আমি তোমাদেরকে দিব। সাইকেল ওয়ানে যারা ভর্তি হয়েছে ইতিমধ্যে এই সাইকেলে এই সার্ভিসই পাবা। এমন না যে আজকে মনে করো যে রেগুলার ক্লাস শেষ হয়ে যাচ্ছে তোমাদের সাথে আমার ক্লাস শেষ, তোমাদের সার্ভিস পেতেই থাকবা, বুঝতে পারছো? মাঝে মধ্যেই তোমাদেরকে আমি সার্ভিস দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, কোনো শরীরে কোনো স্থানে কোনো কিছু পড়লে 5% সোডিয়াম বাইকার্বনেট দিতে হয়। আচ্ছা, আর যদি কোনো কোনো জায়গায় যদি শরীরের ত্বকে ক্ষার পড়লে অ্যাসিড দেওয়া লাগবে, সেটা হচ্ছে 0.1 মোলার বোরিক অ্যাসিড দ্রবণ। এগুলো তোমার হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। হ্যাঁ, এগুলো তোমার জ্ঞানমূলক প্রশ্ন। এইটা অঙ্ক দেখো তো, এটা পারো নাকি? এটা একটু সবাই একটু ট্রাই করো তো, এই কোশ্চেনটা সবাই ট্রাই করো। 100 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম অক্সালিক অ্যাসিড প্রয়োজন? তোমাদের কাছে আমি জানতে চাই, এইটা এইটা তুমি জানতে চাই তোমাদের কাছে, এইটা তোমরা একটু করো দেখি, ট্রাই করো তো, এইটা একটু ট্রাই করো, এটা একটু ট্রাই করো, এটা একটু সবাই ট্রাই করো দেখি পারো কিনা। 100 ml 0.1 মোলার অক্সালিক অ্যাসিড চিনো তোমরা? ওই যে H2C2O4, H2C2O4 গাঠনিক সংকেত কি? COOH বন্ড COOH, মানে দুইটা COOH যে থাকে এটাই সেই অক্সালিক অ্যাসিড। একটু করো দেখি, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, করো। বলো। হ্যাঁ, রাইট। সূত্র কি? আমরা ইচ্ছা করলে S = 1000 W/mv এইভাবে করে লিখতে পারি, যেখানে ভিটা ml, অথবা W সমান যদি আমার এখান থেকেও তো পাই, W সমান SMV/1000। তোমার যদি মনে হয় যে না আমি W সমান SMV/1000 সূত্রটা আমি অতটা ভালো জানি না, তাহলে তুমি তার আগের লাইন থেকে করো, S = 1000 W/mv, সেখান থেকে W সমান এগুলো যদি এই পাশে চলে যায় SMV/1000 হয়ে যাবে। S মানে মোলারিটি, মানে 0.1 মোলার। M মানে আণবিক ভর। এর আণবিক ভর কত দেখো, কার্বনের হচ্ছে 2, সরি হাইড্রোজেনের 1 1 2, কার্বনের 24, 2 আর 24 মিলে হচ্ছে 26, 26 আর 64 কত আসে? 90 আসে। তাহলে 0.1 ইন্টু 90 ইন্টু 100 ml ভাগ হচ্ছে 1000, তাহলে কি 0 0 কাটা 0 0 কাটা, তার মানে আমাদের কত আসে? এই 9 গুণন 0.1 মানে কি 0.9, তার মানে এটার বি নাম্বারের অ্যান্সার। সবাই পারছো? এটার অ্যান্সার কি বলো তো? এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। পারছো সবাই? অনেক ইজি না? ইজি। আচ্ছা, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এটা এই এমসিকিউ আমরা আগেও করছি। ক্রোমিক অ্যাসিড কি? ওই যে এটা তো মেডিকেলে আরো ভয়ঙ্কর ভাবে আসছিল, পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, তাই না? এটা আরো ভয়ঙ্কর সুন্দর করে আসছিল। এইটা আবার এত দূরে চলে আসছে কেন? একে একটু উপরে উঠাই দেই, ম্যাক্রোর মধ্যে উঠাই দেই। এই যে ম্যাক্রো ছিল, বলো সেমি মাইক্রো পদ্ধতিতে। এইটা এই সময় পরীক্ষায় আসছে, দেখো তোমার বেস্ট পসিবল অ্যান্সারটা দাও, এটার বেস্ট পসিবল অ্যান্সারটা দাও, বেস্ট পসিবল অ্যান্সার। এটা বেস্ট পসিবল অ্যান্সার কি হবে? সেমি মাইক্রোর আসলে অ্যান্সার কি? সেমি মাইক্রো কোথা থেকে? আমরা কি জানি 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত। তাহলে দেখো 1 থেকে 2 মিলিগ্রাম হওয়ার কোনো চান্সই নাই। হ্যাঁ, 10 থেকে 100 রেখে দিলাম, 1 থেকে 2 গ্রাম
এটা তো আরো হওয়ার চান্স নাই, 1 থেকে 2 গ্রাম তো ম্যাক্রোতে পড়ে যাবে, এটা তো ম্যাক্রোরও উপরে, এটা তো বাতিলই। আমার একটাই অপশন থাকে, যদিও জিনিসটা কি 50 মিলিগ্রাম থেকে, কিন্তু আমাদের মাইক্রো বলি আমরা 5 থেকে কত 20 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম, তা 20 মিলিগ্রাম বলি, আর এটা বলি 50 থেকে 200 বলি। তো সেখানকার 10 নিচে 10 থেকে 100 এইটা সেমি মাইক্রোর মধ্যে ফেলানো যায়। বেস্ট পসিবল অ্যান্সার এখানে, পসিবল অ্যান্সার আমাদের আসলে 10 থেকে 100 মিলিগ্রাম, এটা হচ্ছে বেস্ট পসিবল অ্যান্সার। কিন্তু এক্স্যাক্টলি হইতো কি 20-র উপরে দিলে বেটার ছিল, মনে করো 50 থেকে 200 পর্যন্ত দিলে এটা হচ্ছে এক্স্যাক্ট, কিন্তু এটা বেস্ট পসিবল অ্যান্সার হিসেবে খ নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ, আজকে ওইভাবে ক্লাস হচ্ছে না, প্রথমেই বলছি ওইভাবে ক্লাস হচ্ছে না, ওইভাবে একটু প্রবলেম হচ্ছে সেই জন্য, ঠিক আছে? হ্যাঁ ভাই, আপনি এফবি এর কমেন্টটাও দেখেন, এফবি এর কমেন্টই তো দেখতেছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বুঝছো ক্লিয়ার হইছো? ওকে, তারপরে ওই যে ফ্লাক্স নিয়ে যেগুলো আমি পড়াইছিলাম সেখানে অনেক কিছু জিনিস আছে। আয়তনিক বিশ্লেষণ মানে কি, যেটাতে আয়তন তুমি মাপবা, সেইটাতে তোমার কোনটা ব্যবহার করা হয়, কি দিয়ে মাপো তুমি? বিকারে তো মাপার কোনো যন্ত্র নাই, টেস্ট টিউবে তো অ্যানায়ন ক্যাটায়ন তুমি করো, আঙ্গিক বিশ্লেষণ হয় অ্যানায়নের ক্যাটায়নের, এটা মাপামাপির ব্যাপার না। তোমাকে তোমাকে লাগবে হচ্ছে কি তোমার আয়তনিক বিশ্লেষণ তুমি করতেছো মানে মাত্রিক বিশ্লেষণে লাগবে পিপেট বুরের দ্বারা মাত্রিক বিশ্লেষণ হয়, ফানেল দিয়ে তো তুমি মাপবা না, তাই না? ফোর ডিজিটের সূক্ষ্মতা কত? বলো 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 বলো, 4 ডিজিটের সূক্ষ্মতা কত? 4 ডিজিটের সূক্ষ্মতা কত? পয়েন্ট, এই যে 3টা 0 তারপরে 1, 4 ডিজিট পর্যন্ত সূক্ষ্মতা আছে, 4 ডিজিট পর্যন্ত সূক্ষ্মতা। ল্যাবরেটরিতে নিরাপদ, এটা আমি আগেও পড়াইছি, নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক কেন? রাসায়নিক পদার্থ উদ্বায়ী হলে নিরাপদ চশমা ব্যবহার করার দরকার হচ্ছে, রাসায়নিক পদার্থ যখন উদ্বায়ী হয় সেই কারণে। আচ্ছা, এখানে জিনিসটা একটু ভুল আছে, কি দিয়ে দিব, সাদা 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 সাদা, আরে কি করলাম, সাদা করে দিলাম না, কি হলো এটা? আচ্ছা, যাই হোক, এটা এরকম না, এটা হচ্ছে মোল পার লিটার, 0.1 মোল পার লিটার থেকে, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, 0.1 মোল পার লিটার থেকে মানে 0.1 মোলার থেকে তোমার একটা আয়তনের একটা দ্রবণ 0.01 মোলার যদি দ্রবণ তোমাকে প্রস্তুত করতে হয়, তাহলে তোমাকে আসলে কি করতে হবে এখানে, মানে কোন সেটটা ব্যবহার করা সবচেয়ে বেশি উপযুক্ত? আরো সেট ব্যবহার করা যাবে, কিন্তু কোনটা সেট ব্যবহার করা সবচেয়ে বেশি উপযুক্ত? এটা একে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে, আবার অভিন্ন প্রশ্ন 18-তে আসছে। হ্যাঁ, অভিন্ন প্রশ্ন মানে প্রত্যেকটা বোর্ডেই এই কোশ্চেনটা আসছিল। এটার বিষয়টা কিরকম ভালো করে শুনো, একটা মানে 0.1 মোলার এই দ্রবণটা, মনে করো 0.1 মোলার দ্রবণটা তোমার কাছে আছে 10 ml, 10 ml একটা দ্রবণ আছে, 10 ml এর একটা দ্রবণ আছে, এর মধ্যে তুমি পানি ঢেলে যদি এটাকে 90 ml করো, পানি ঢেলে আরো যদি 90 ml পানি ঢালো, তাহলে এর আয়তন হয়ে গেল মনে করো 100 ml, আগে ছিল 10 ml, এখন হচ্ছে 100 ml, তাহলেই এর ঘনমাত্রা 0.1 থেকে 0.101 মোলার হবে। মানে বুঝো নাই মনে হয়, ভালো করে বুঝো, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আগে ছিল 0.1 মোলার ঘনমাত্রা, আমার পরে হইছে 0.1 মোলার থেকে আমার বের করতে হবে 0.01 মোলার। তার মানে অ্যাকচুয়ালি বিষয়টা কি, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মোলারিটি সমান এস সমান এন ভাগ ভি, মোল ভাগ আয়তন। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে এরকম, আগে যদি আয়তন
আগে আয়তন যত গুণ ছিল তার 10 গুণ আয়তন যদি তুমি করো, তাহলে তোমার এইটা যদি 10 গুণ করো তাহলে এস এর মান 10 ভাগ হবে। তার মানে আগে যদি তোমার একটা দ্রবণের আয়তন যদি থাকে, দেখো এন এর মান ফিক্সড রেখে ভি এর মান যদি তুমি 10 গুণ করো, ধরো তুমি 10 ml নিছো, 10 ml এর একটা দ্রবণ নিছো, সেটা হচ্ছে 0.1 মোলার। তোমার টার্গেট কি? এটাকে 0.01 মোলার বানানোর। তাহলে এর আয়তন, এখানে পানি ঢেলে এর আয়তন কত এমএল করতে হবে জানো? এর আয়তন করতে হবে তোমার 100 ml। পানি ঢালতে হবে তাহলে কত এমএল? আরো 90 ml পানি ঢালতে হবে। তাহলে কি হইলো? তাহলে আগে ছিল এখানে 10, এখন হইছে 100। তাহলে কি 10-এর 10 গুণ হইছে, তাহলে 10 গুণ হইলে এটা হয়ে যাবে 10 ভাগ। কথা কি বুঝতে পারছো? এইটা 10 গুণ হইলে, এইটা যদি এমএলটা যদি 10 গুণ হয়, এটা হয়ে যাবে 10 ভাগ। এখন এটা তুমি কিভাবে করে তুমি 10 গুণ করবা? এটার জন্য তুমি কি ব্যবহার করবা? এটার জন্য তোমার 90 ml মাপার জন্য মেজারিং সিলিন্ডার দরকার। আয়তনিক ফ্লাক্সের মধ্যে তুমি নিছো, আয়তনিক ফ্লাক্সের মধ্যে তুমি আগে 10 ml নিবা, তারপরে মেজারিং সিলিন্ডার দিয়ে তুমি মেপে নিবা 90 ml, নিয়ে ঢেলে দিবা, ঢেলে দিবা। তুমি যদি বুরেট যদি ব্যবহার করো, হ্যাঁ বুরেট যদি ব্যবহার করো, তাহলে সমস্যাটা কোথায়? বুরেট ব্যবহার করলে সমস্যা হচ্ছে ওই যে তোমার এই 90 ml পর্যন্ত তুমি তো ঢালতে পারবা না। তোমার তো ওই যে 1 ml 1 ml করে করে তুমি হাইয়েস্ট ওটা 50 ml পর্যন্ত ঢালতে পারো। কোনটা বেটার? কিছু ব্যবহার করা যাবে না একবারে তা না। তোমার 90 ml মাপার জন্য অবশ্যই মেজারিং সিলিন্ডার বেটার, 90 ml মাপার জন্য। আরো ছোট এমএল এর জন্য তোমার বুরেট ব্যাপার। বুরেট কি জিনিস? বুরেট দিয়ে তুমি টাইট্রেশন করো, ওই যে উপর থেকে আস্তে 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 ফেলায় ফেলায় কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ফেলতেছো, কনিক্যাল ফ্লাক্সের মধ্যে ফেলায় তুমি হচ্ছে টাইট্রেশন করতেছো। ঠিক আছে, যে কখন বর্ণ পরিবর্তন হচ্ছে সেটা। 100 বুঝলেন কিভাবে? 100 বলতে আমি বুঝাচ্ছি মানে তোমার এইটা নর্মালি তুমি যদি এই জিনিসটাকে 0.10 মোল পার লিটার থেকে 0.01 মোল পার লিটার করো, তাহলে এটাকে 10 গুণ করা লাগবে। বিষয়টা এটা 10 গুণ করা লাগবে। তো 10 গুণ আমি ধরে নিলাম এটা 5, তুমি যদি 5 ml হয় তাহলে সেটাকে আবার 50 ml দিতে হবে। এত গুণ মাপার জন্য সাধারণত মেজারিং সিলিন্ডার এবং আয়তনিক ফ্লাক্স, যেমন এখানে বিকারে আলাদা করে তোমার কিন্তু মানে ইয়া কাটা থাকে না। বিকার মানে অন্যগুলাতে, এই যে বিকার যেটাতে আছে, বিকারে এটা হবে না। ভলিউমেট্রিক ফ্লাক্সে তো তোমার হচ্ছে প্রমাণ দ্রবণ রাখা হয়, তো আলটিমেটলি এগুলো আসলে হচ্ছে না। ঠিক আছে, বিকারে তোমার আলাদা করে তুমি নিতে পারতেছো না। আচ্ছা, কোন সেটটি সঠিক আয়তন পরিমাপের জন্য ব্যবহার করা হয়? পিপেট এবং বুরেট, পিপেট এবং বুরেট দ্বারা করা হয়। ওখানে বিকার আছে, বিকারে তো আসলে সঠিক আয়তন মাপা যায় না। রিয়েজেন্ট বোতলে তো রিয়েজেন্ট থাকে। কনিক্যাল ফ্লাক্সের মধ্যে তো আমাদের কি থাকে বলতো? ওই টাইট্রেশন করি আমরা, মাপার জন্য কিন্তু বুরেট এবং পিপেট। আচ্ছা, পাইরেক্স গ্লাস তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? পাইরেক্স গ্লাস তৈরিতে কিন্তু B2O3 মানে সাধারণ গ্যাসের সাধারণ যে কাঁচ আছে, সাধারণ কাচের সাথে B2O3 যোগ করলে তোমার কিন্তু তাপরোধী পাইরেক্স গ্লাস তৈরি হয়। হ্যাঁ, এটা কিন্তু টেম্পার্ড গ্লাসটা তৈরি হয়, সেটা হচ্ছে B2O3 তোমাকে যোগ করতে হয়। ঠিক আছে, কোনটা ক্ষয় করে? তোমাদেরকে গতদিন পড়াইছিলাম যে ক্ষয়কারক কোনটা বলতো? ক্ষয়কারক গুলা আচ্ছা, এটা তো কাঁচ পাত্রকে ক্ষয় করে। কাঁচ পাত্রকে ক্ষয় করে হচ্ছে HF, এটা মুখস্থ। কাঁচ পাত্রকে ক্ষয় করে হচ্ছে HF। কোনটি ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ? ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ এইটা আমি পড়িয়েছিলাম, এটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারগুলা। অ্যাসিড এবং ক্ষারগুলা এগুলো সবগুলাই ক্ষয়কারী, এগুলো হচ্ছে সবগুলাই হচ্ছে ক্ষয়কারী। এখানে ক্ষার আছে, KOH, তার মানে ক্ষারটা হচ্ছে ক্ষয়কারী। বুনসেন বার্নারের সবচেয়ে উপরের অংশটির নাম কি বলতে পারবা? সবচেয়ে উপরের অংশটা হচ্ছে কি জারণ মণ্ডল, আর নিচে আছে হচ্ছে বিজারণ মণ্ডল। নিচের কোনটা শ্বাস? আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ইয়াতে ভর্তি পরীক্ষায় আসছে, যাবি ভর্তি পরীক্ষায়। কোন গ্যাসটি শ্বাসযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে? এটা হচ্ছে SO2, শ্বাসযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে। কোনটি দাহ্য নয়? বিউটেনও দাহ্য, হাইড্রোজেনের দাহ্য, প্রোপেনও দাহ্য। অক্সিজেনকে তো আর অক্সিজেনে পুরাইতে পারবা না,
কোনটা দাহ্য না? অক্সিজেনকে পোড়ানো যায় না, অক্সিজেনেই তো দহন করা হয়। দহন করা হয় কোথায়? অক্সিজেনে, অক্সিজেনে দহন করা হয়। তাহলে অক্সিজেন কি দাহ্য? অ্যান্সার হচ্ছে না, অক্সিজেন দাহ্য না। বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, আর এখানে একটা এমসিকিউ আছে, খুবিতে আসছে, কোনটা কোনটা ক্যান্সার তৈরি করতে পারে, এটা দেখে নিও। ওই যে ওখানে যে আমি দেখাইছি যে কোনটা শরীরের উপর প্রভাব ফেলে, কোনটা আবার পরিবেশের উপর প্রভাব ফেলে। এইখানে দেখো, এই যে ক্যান্সার তৈরি করে সেটা কিন্তু মানে মিথানেল বা তোমার ফর্মালডিহাইড বা মিথানেল। হ্যাঁ, এইখান থেকেই কিন্তু একটা জিনিস মনে রাখবা, এটা বলেও রাখি, এটা ফর্মালডিহাইডের HCH ওর নাম কি? ও আচ্ছা, তোমরা তো এগুলা নাম জানো না আবার। এটা জৈব যৌগ, এটা একটা জৈব যৌগ, এটার নাম হচ্ছে মিথানেল। এটার নাম হচ্ছে মিথানেল, অবলিক হচ্ছে সাধারণ নাম হচ্ছে ফর্মালডিহাইড। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মালডিহাইড। এই মিথানেল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। আমরা যে ফরমালিন বলো না যে মাছটা আছে এগুলোতে ফরমালিন দেওয়া। ফরমালিন দিলে কি হয়? কোনো কিছু পচে যায় না, কিভাবে পচে যায় না? ফরমালিন করে কি, ফরমালিন এটা একটা অ্যান্টিসেপটিক। মানে কি, আমরা যে বিভিন্ন টাইপের অ্যান্টিসেপটিক ব্যবহার করি না, যে মনে করে ডেটল ব্যবহার করি, এরকম টাইপের অ্যান্টিসেপটিক হচ্ছে ফরমালিন। এই ফরমালিন মানে একটা কোষ থেকে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। যেই ব্যাকটেরিয়াগুলা হচ্ছে খাবারের পচন ঘটাইতো, সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তো সে তো ভালো মানে খারাপ ব্যাকটেরিয়াকে মারেই, আবার ভালো ব্যাকটেরিয়াও মেরে ফেলে। এই জন্য ক্যান্সার তৈরি হয়। এই জন্য ক্যান্সার আসলে এই যে ফরমালিন বেশি ব্যবহার করলে শরীরের জন্য অনেক খারাপ। বুঝতে পারছো? এটা মনে রেখো, এটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা একটু মনে রেখো এই জিনিসটা, এই তথ্যটা। ফর্মালডিহাইড বা মিথানেল এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। আচ্ছা, এখন সৃজনশীল প্রশ্নগুলা দেখো। এখানে সৃজনশীল প্রশ্ন কয়টা আমি দিছি, আমি তোমাকে দেখাই। এখানে আমি তোমাদেরকে 3টা থেকে 4টা সৃজনশীল প্রশ্ন দেখাচ্ছি। দেখো আগে সৃজনশীল প্রশ্নে আসলে কি থাকে। সৃজনশীল প্রশ্নে এখানে ক আর খটা আসছে, হচ্ছে চ্যাপ্টার 4 থেকে, মানে মিলাই আসছে আর কি। এগুলো কোথা থেকে আসছে? দহন তাপ কাকে বলে, চ্যাপ্টার 4। এটাও চ্যাপ্টার 4। ওরাও আমাদের মতো সাইকেল 1 থেকে কোশ্চেন করছে। পলভঙ্গির সাহায্যে 1 নং পাত্রের বিকারকটির কিভাবে পরিমাপ নির্ণয় করবে? বলো, এই কোশ্চেনটার অ্যান্সার করছি কি করি নাই? জাস্ট এই কোশ্চেনটারই অ্যান্সার আমরা করছি না? আমরা এই কোশ্চেনেরই অ্যান্সার আমরা করছি। এই কোশ্চেন অ্যান্সার আমরা করছি। এখানে শুধু কি ছিল, এই যে এক্স এর মান, এই যে দেখো এক্স এর মান বলছে কি 11। এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এক্স এর পারমাণবিক সংখ্যা 11 মানে কি? এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এক্সটা হচ্ছে সোডিয়াম। আর ওয়াই এর পারমাণবিক সংখ্যা 19 মানে কি? পটাশিয়াম। তার মানে এইটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এই অঙ্কটাই আমি করাইছি তোমাদের, তোমরা যে দেখো, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, এটাই করাইছি আমি। পারবা? আচ্ছা, এটা কি করে দিব নাকি পারবা? একটু আমাকে জানাও। এটা কি পারবা? হ্যাঁ পারবা, ওকে ঠিক আছে। 1 নং পাত্র এবং 2 নং পাত্রের মধ্যে মাটির পিএইচ পরিবর্তনে কি রূপ ভূমিকা পালন করে? এটাও আসলে চ্যাপ্টার মানে তোমার মাটির পিএইচ পরিবর্তনের ভূমিকা, এটা এই চ্যাপ্টারের মধ্যে আছে। এটা আমি দিয়ে দিব যে এটা বইয়ের মধ্যে, ওই আমার স্লাইডের মধ্যেই আছে। পারবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে।
আচ্ছা, তোমাদেরকে এই কোশ্চেনটা আমি একটু করতে দেই। এই কোশ্চেনটা করো দেখি সবাই। বি নং পাত্রে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ নির্ণয় করো। মাত্রিক বিশ্লেষণে উদ্দীপকের কাজযন্ত্রের কোন কোন কাজে ব্যবহার করা হয় এটা বিশ্লেষণ করো। তোমরা আগে গ নাম্বারটা বলো বলো। বলো বলো বলো, গ নাম্বারটা বলো, একটু তাড়াতাড়ি বলো গ নাম্বারটা। সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বি পাত্রে থাকা, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটার পরিমাণ কিভাবে নির্ণয় করবা? ডাব্লিউ ইকুয়াল এস এম ভি ভাগ 1000। এস এর মান হচ্ছে কত? 0.1, এটা কিন্তু মোলার, ইন্টু এম মানে আণবিক ভর 98, ভি মানে 250 ভাগ হচ্ছে 1000, কত আসে? যত গ্রাম আসে এটা। এখন খেয়াল করো, এই ঘ নাম্বারটার অ্যান্সারটা তোমাদের কি ধারণা হয়েছে? এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এটা কি কনিক্যাল ফ্লাক্স। এখন দেখো এইটা হচ্ছে আমাদের, এই জায়গায় আমরা যদি মনে করো কোনটা কি কাজে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা 2.45 হয়, 2.425, ওকে 2.425 গ্রাম, ওকে ঠিক আছে 2.425 গ্রাম, ওকে নাকি 2.425 নাকি 2.45? 2.45, এটা দুইজন লিখছো, ওকে 2.45 গ্রাম। আচ্ছা আচ্ছা, এখানে দেখো যে মেজারিং সিলিন্ডার কি কাজে ব্যবহার হয় সেটা তোমাকে লিখতে হবে। মেজারিং সিলিন্ডার নির্দিষ্ট আয়তনের তোমার দ্রবণ প্রস্তুত করতে ব্যবহার করা হয়, নির্দিষ্ট আয়তন। এখানে সর্বনিম্ন তোমার 1 ml পর্যন্ত মাপা যায়। এরপরে তোমার এটা আছে বুরেট কি কাজে ব্যবহার হয় সেটা তোমার কাছে আছে। বুরেট কি কাজে ব্যবহার হয় বলো তো? বুরেটেও হচ্ছে নির্দিষ্ট আয়তন স্থানান্তরের জন্য ব্যবহার হয়। 0.1 ml পর্যন্ত এখানে মাপা যায়, মনে আছে? বুরেট এটা স্থানান্তর করে। তোমার তারপরে কনিক্যাল ফ্লাক্স কি কাজে ব্যবহার হয়? টাইট্রেশন করার কাজে কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার ভলিউমেট্রিক ফ্লাক্স কি কাজে ব্যবহার হয়? প্রমাণ দ্রবণ তৈরি করার ক্ষেত্রে, প্রমাণ দ্রবণ রাখার ক্ষেত্রে ভলিউমেট্রিক ফ্লাক্স ব্যবহার করা হয়। এই আর কি, এই চারটা জিনিসের চারটা বর্ণনা করতে হবে এইভাবে করে, এটাতেই তুমি 4 মার্ক পাবা। এই 4 মার্ক হচ্ছে এই চারটা জিনিসের জন্য। মাত্রিক বিশ্লেষণে কাজযন্ত্রগুলা কোনটা কি কাজে ব্যবহার করা হয়। কি বললাম? ওই যে বুরেট তোমাদেরকে পড়াইছি, বুরেট কি কাজে ব্যবহার হয়? স্থানান্তর করার জন্য। পিপেট আর বুরেট দ্রবণ স্থানান্তরের জন্য 0.1 ml পর্যন্ত স্থানান্তর করা যায়। ওকে ঠিক আছে, বুঝছো? ওকে এইবার দেখো এখানে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, তোমাদেরকে যা পড়াইছি এগুলোর মধ্যেই আছে। রাইডার ধ্রুবক কি, তারপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো লিখো, যে চারটা যে বৈশিষ্ট্য বলছি, ঘনমাত্রা চেঞ্জ হয় না। তারপরে তোমার এদেরকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় মানে এগুলো হচ্ছে বিশুদ্ধ অবস্থায় তুমি পাবা। প্রকৃতিতে বলতে হচ্ছে দ্রবণে ঘনমাত্রা তোমার চেঞ্জ হয়ে যাবে না। তারপরে পানির সাথে বিক্রিয়া, জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে না, বায়ুর সাথে বিক্রিয়া করবে না, ঠিক আছে? ওকে এগুলো তোমাদের তো জানার কথা। আজকে কোশ্চেন ব্যাংক থেকে অনেক কমন আসছে কোশ্চেন, ওকে। আচ্ছা এখানেও আবার ব্যবহার ওই যে আগেরটার মতো ব্যবহার এখানেও দিছে, তার মানে এগুলোর ব্যবহারগুলো ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় এগুলোর ব্যবহার আসবে। তোমার এগুলো পরীক্ষায় ব্যবহার আসবে, যেমন তার সাথে কি, তার সাথে তোমার এই যে, আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট, মানে খুবই চমৎকার কোশ্চেন, এইটা খুবই চমৎকার কোশ্চেন। এখানে এগুলোর ব্যবহার বলছে, কিন্তু বলছে টাইট্রেশনের জন্য উদ্দীপকে প্রদর্শিত গ্লাস সামগ্রীগুলো যথেষ্ট নয়। আমি বলো টাইট্রেশনের জন্য কি দরকার? টাইট্রেশনের জন্য তোমার যেমন কনিক্যাল ফ্লাক্স দরকার, দেখো টাইট্রেশনের জন্য কি দরকার? কনিক্যাল ফ্লাক্স দরকার। আবার তার সাথে কি দরকার? বুরেট দরকার। বুরেট থেকে আস্তে আস্তে করে, আমি তোমাকে টাইট্রেশন দেখাইছি না,
বুরেট থেকে আস্তে 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 তোমার আসলে দ্রবণ ফেলতে হয় কনিক্যাল ফ্লাক্সে। কনিক্যাল ফ্লাক্সে তুমি দ্রবণ রাখছো, বুরেট থেকে আস্তে আস্তে ওইটার ইয়াটা খুলে দিয়ে আস্তে আস্তে তোমার কনিক্যাল ফ্লাক্সের মধ্যে দ্রবণটা ফেলতে হয় আস্তে আস্তে। যখন বর্ণ পরিবর্তন হয়, মানে টাইটেশন মানে প্রশমিত করে ফেলবে, এই সময় বর্ণ পরিবর্তন হয়। আমি তোমাদেরকে ভিডিও দেখাবো পরে, ঠিক আছে? নাহলে ভিডিও একটা শেয়ার করে দিব টাইটেশনের। যখনই বর্ণ পরিবর্তন হবে তখনই বন্ধ করে দিতে হবে। এইভাবে করে আমাদের আসলে টাইটেশন করতে হয়। তার মানে এখানে আবার বুরেট বুরেট তো নাই, এটা তো পিপেট, এটা তো পিপেট, তোমার তো লাগবে বুরেট, তাই না? বুরেট কনিক্যাল ফ্লাক্সের প্রয়োজন টাইটেশনের জন্য, সেই জিনিসটা বলতে হবে। কথা কি বুঝছো? কথা বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, এখানে বলছে কিন্তু এই যে ধৌতকরণের কৌশল, তোমাদেরকে সেই দিন ওই যে মানে গত গত ক্লাসে কিভাবে করে তোমার কাজ যন্ত্রগুলো ধুবা, সেই ধোয়ার কিছু কৌশল আছে না, কিভাবে করে ধৌতকরণ করতে হয়, ওই কৌশলটা এখানে এসে লিখতে বলছে যে কিভাবে কিভাবে এগুলো ধোয়া যাবে। এখানে দেখো 1 নং এবং 2 নং চিত্রে সাহায্যে কোনটি অধিক সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব? তোমাদের মনে আছে আমি বলছিলাম মেজারিং সিলিন্ডারে সূক্ষ্মভাবে তুমি সর্বনিম্ন কত 1 ml পর্যন্ত মাপতে পারবা, আর এইটাতে কত পারবা, বুরেট বা পিপেটের মধ্যে কত পারবা, আরো তোমার সূক্ষ্মভাবে তুমি করতে পারবা। তাহলে এইটা হচ্ছে অধিক, এটা হচ্ছে অধিক অধিক সূক্ষ্মভাবে করতে পারবে। মেজারিং সিলিন্ডারে তুমি অধিক সূক্ষ্মভাবে করতে পারবা না। শুনো, এইখান থেকে তোমাদেরকে একটা আমি কনফিডেন্স দিলাম, তোমাদের এই চ্যাপ্টারটার ব্যাপারটা সৃজনশীল গুলা মূলত আসে কোথা থেকে? তোমার গ্লাসের এই যে বিভিন্ন টাইপের কাজ যন্ত্রগুলো যে আছে, এগুলো কোনটা কি কাজে ব্যবহার করা হয় এটা আসবে। আমি তোমাদেরকে ওই জন্যই তোমাদেরকে বলতে চাইলাম যে কোশ্চেন ব্যাংকটা আমি দিয়ে দিব এবং সলিউশন সহকারে দিয়ে দিব, তুমি ওগুলা পড়ে যাবে, সব কমন পাবা, কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিব ওগুলোই। এখানে তোমাদেরকে পড়ার মতো যেই জিনিসগুলো আছে, ইম্পর্টেন্ট টপিক যেগুলো যেগুলো তোমাদের পড়তে হবে, যেগুলো আমি তোমাকে পড়াইছি। 1 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পলভঙ্গি, পলভঙ্গি পড়িয়েছি, এটা রিভিশন দিবা ভালো মতো। 2 নাম্বার হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, ভর, সেকেন্ড, দ্রবণের ঘনমাত্রা, পিএইচ, ভর, মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়, যেগুলো আমি করিয়েছি সুন্দর মতো করে। কাচের সামগ্রী ব্যবহার, এই ব্যবহারগুলো লাগবে, কোনটা বুরেট পিপেট, বিশেষ করে তোমার খুব ভালো ধারণা থাকতে হবে বুরেট পিপেট কনিক্যাল ফ্লাক্স, যেগুলো ভালো ধারণা থাকতে হবে, মানে এগুলো সম্পর্কে আমি যেগুলো বলেছি এগুলো তোমার মনে থাকতে হবে। মেজারিং সিলিন্ডার ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স, এগুলো সম্পর্কে। তারপরে আসবে তোমার এগুলো ধৌতকরণ, এটার আসবে হচ্ছে ধৌতকরণ, আর বিভিন্ন পদার্থের শরীর ও পরিবেশের উপর প্রভাব।
ঠিক আছে? এই জিনিসগুলোই তোমার ঘুরে ফিরে তোমার ক্রিয়েটিভের জন্য ইম্পর্টেন্ট ফর সিকিউ। ঠিক আছে, সিকিউ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট। তো আমি তো বলেই দিলাম যে আমাদের সাইকেল 1 এর যাত্রা মানে রেগুলার ক্লাসের যাত্রা আজকে থেকে শেষ হচ্ছে, কালকে থেকে শুরু হচ্ছে আমাদের সাইকেল 2। সাইকেল 2 তে আমরা শুরু করব আমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্ম। চ্যাপ্টার 1টা যাতে এমন না হয় যে চ্যাপ্টার 1 এর উপরে তোমাদের একটু গাফলতির কারণে আমি তোমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখি যে তোমরা কেমিস্ট্রিতে সবচেয়ে ভালো করো, সেই স্বপ্নটা চ্যাপ্টার 1 যাতে আমাদেরকে ধূলিসাৎ করে না দেয়। কারণ আমি চ্যাপ্টার 1কে কয়েকটা পার্টে ভাগ করে দিছি। যেমন এই 2টা পার্ট হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট, এইটার আমি যে ক্লাসগুলো নিছি এটা ভালো করে ফেলবা, তোমার অর্ধেক কাজ শেষ। তারপরে কিছু ক্লাস নিছি যেটা জ্ঞানমূলক টাইপের, স্লাইড থেকে, বই থেকে, এগুলো একটু রিভিশন দাও। তোমাকে যখন আমি কোশ্চেন ব্যাংক টাইপের জিনিসটা দিয়ে দিব, এখান থেকে যত এমসিকিউ আছে তোমাকে দিয়ে দিলাম, সিকিউ এবং অ্যান্সার সহকারে দিয়ে দিলাম, তুমি ওইটুক পড়ে যাও, শেষ, আর কিছু লাগবে না। ঠিক আছে? আর চ্যাপ্টার 4 তো আমি তোমাদেরকে বাকিটা দিবই। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আমাদের আজকের সাইকেল 1 এর রেগুলার যাত্রা আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা অনেক অ্যাটেন্টিভ ভাবে পড়াশোনা করছো, ক্লাসগুলো করছো। তোমরা যারা করো নাই, যারা একটু গ্যাপ পড়ছে, করে ফেলো, ইনশাল্লাহ অবশ্যই ভালো করবা। নিজের উপর খালি কনফিডেন্স রাখবা, আর যে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবা, ইনশাল্লাহ সবাই ভালো করতে পারবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।